যারা স্কুলে পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছ বা চাইছো স্কুলে পড়াবে এবং সেটা তোমার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করবে, তাদের জন্য একটা বিশেষ সুখবর যে খুব শিগগিরই হয়তো পুজোর আগেই প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এবং পরীক্ষা সম্ভবত ডিসেম্বর মাসের শেষ দিকে হবে। তো আর দেরি কেন, প্রস্তুতি শুরু করে দাও। কারণ দেরি করে শুরু করলে বিশাল বড় যে সিলেবাস সেইটাকে খুব ভালোভাবে আয়ত্ত করাটা কঠিন হয়ে যায়। তো জানোই তো তোমরা, দুটো অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে পেডাগজি একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে শিশুদের সম্পর্কে আমরা আরো ডিটেল আরো গভীরভাবে জানার চেষ্টা করি। আসলে তোমরা দেখো শিক্ষক হতে চলেছো, তাই তো? তো সেই জন্য কেবল যে তোমার বিষয় জ্ঞানটা জরুরি এমন না, আসলে তোমার প্রয়োজন যে ছাত্রছাত্রীদের সঙ্গে তুমি কাজ করতে চলেছো, যে ছোট ছোট বাচ্চাদের তুমি পড়াতে চলেছো, তাদের মন মানসিকতাকে বোঝা, তাদের ট্যাকেল কি করে করবে। আর সেই জন্যই এই শিশু মনস্তত্ত্বটা জানা খুব গুরুত্বপূর্ণ। আর সেই সিডিপির ক্লাস আমি কিভাবে করাবো সেই সংক্রান্ত একটা রোড ম্যাপ আজকে তোমাদের সামনে আমি ছকে দিতে চাই। তো চলো শুরু করে দিই যে আমরা কিভাবে এই পেডাগজির যে সিলেবাসটা আছে সেটা কভার করব। তার আগে আমরা দেখে নেব যে এই সিলেবাসে কি কি আছে, এর পর্যায়ভুক্ত কি কি আছে। মূলত তিনটে সেগমেন্ট আছে যেখান থেকে প্রশ্ন আছে, 30 নম্বরের প্রশ্ন আসবে। এখানে আমরা দেখতে পাবো যে পেডাগজির জন্য যে নির্ধারিত নম্বর রয়েছে শিশু মনস্তত্ত্ব সিডিপির জন্য, সেটা হচ্ছে 30 নম্বর। সেই 30 নম্বর মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে শিশুর বিকাশ, এইটা এখান থেকে মোট 15 নম্বরের 15টা প্রশ্ন আসবে, কেমন? আর এখানে মূল বিষয়টা কি না, শিশুর বৃদ্ধি কেমন ভাবে হয়, বিকাশ কি, বৃদ্ধি কি, বিকাশ কি, তার মনস্তত্ত্ব কিভাবে বিকশিত হয় এবং বৃদ্ধির সাথে বিকাশের কি সম্পর্ক ইত্যাদি নানা তত্ত্ব, কেমন? দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অর্থাৎ এখানে আমরা দেখব যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা পিছিয়ে পড়েছে, সবাই তো ক্লাসরুমে একরকম হয় না, সেই শিশুদের যে আলাদা আলাদা টাইপ সেটাকে বোঝা এবং সকলকে নিয়ে একসঙ্গে কিভাবে ক্লাস করা যায় সেই বিষয়টা। এখান থেকে মোট 5টি প্রশ্ন আসবে 5 নম্বরের। আর থার্ড সেগমেন্টটা রয়েছে শিখন ও শিখন বিজ্ঞান, শিখন ও শিক্ষণ বিজ্ঞান। আর এখান থেকে 10টা প্রশ্ন আসবে। অর্থাৎ এখানে তুমি শিখবে, এখানে তুমি জানবে যে কিভাবে বাচ্চারা শেখে, তাদের শেখানোর জন্য তুমি কি কি পদ্ধতি গ্রহণ করতে পারো, কিভাবে শেখালে তাদের পক্ষে সেটা গ্রহণ করাটা সহজ হয় এবং কেন তারা শিখছে বা শিখছে না। আর একটু ডিটেলে দেখি, তাহলে আমরা এখানে যে তিনটে সেগমেন্ট পেলাম সেখান থেকে দেখলাম যে 15, 5 এবং 10 এই তিনটে ভাগে নাম্বারকে ভাগ করে দেওয়া হয়েছে। এবারে এই যে 15 নম্বরের প্রশ্ন সেটা কোন কোন জায়গা থেকে আসতে পারে আমরা একটু দেখি। পর্ব 1 সেটা হচ্ছে শিশুর বিকাশ, এখান থেকে 15 নম্বরের প্রশ্ন আসছে এবং এখানে কি বিষয় আছে না, শিশুর বিকাশ এবং যে সমাজে সে বিকশিত হয়ে উঠছে সেই বিকাশ সম্পর্কে, বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে ধারণা গঠন করা, সে বিকাশের মূল নীতি কি আর কেন আমরা পড়ছি, শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক। তো এটা একটা বিষয়। বংশগতি এবং পরিবেশের প্রভাব, শিশু যে পরিবারে জন্মগ্রহণ করে তোমরা জানো, সেইখান থেকে সে তার পরিবারের যে ঐতিহ্য, পরিবারের যে জেনেটিক্স রয়েছে, সেখান থেকে যে বৈশিষ্ট্যগুলো তার বাবা মা দাদু এবং ঊর্ধ্বতন পূর্বপুরুষদের মধ্যে রয়েছে সেটা সে পায়। তো সেইটা কিন্তু তার মধ্যে একটা বৈশিষ্ট্য হিসেবে থাকে। কাজেই সেইটা এবং যে পরিবেশে সে, একটি বাচ্চা কোন পরিবেশ থেকে আসছে তার শিখনের উপর সেটা কিন্তু প্রভাব ফেলে। তো সেইটা আমাদের একটু জানতে হবে। যেমন ধরো, যে বাড়িতে শিক্ষার পরিবেশ রয়েছে, বাবা মা পড়াশোনার প্রতি আগ্রহী, তারা পড়াশোনা করেন, ঠাকুমা দিদিমা তারা শিক্ষিত, দাদু দিদারা, সেখানে কিন্তু একটা বাচ্চার পড়াশোনার যেরকম মানসিকতা থাকবে সে যত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। এমন একটা পরিবার থেকে যারা ফার্স্ট জেনারেশন, প্রথম প্রজন্ম যারা পড়াশুনো করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা আশা করতে পারবো না। তো এই যে পরিবেশগত ভিন্নতা, বংশগতির ভিন্নতা, এটা বাচ্চাদের শিখনের উপর কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা আমাদের পড়তে হবে। আচ্ছা, সামাজিকীকরণ, অর্থাৎ বাচ্চারা সমাজের সাথে কিভাবে, একটা বাচ্চা স্কুলে আসে কেবল পড়াশোনা করে না, তার সঙ্গে আরো অনেক কিছু সে শেখে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই সামাজিকীকরণ, অর্থাৎ
সোশ্যালাইজেশন, সে কিভাবে এটা শেখে, তার শুরুটাই হচ্ছে পরিবার থেকে। হ্যাঁ, তার বাবা মা, তার আত্মীয় স্বজনদের সাথে সে মেলামেশা করছে, তারপরে সে বৃহত্তর ক্ষেত্রে স্কুলে পা দিচ্ছে, সেখানে তার সহপাঠীদের সাথে মিশছে, শিক্ষকদের কাছ থেকে সে কিছু আচার আচরণ, সভ্যতা, ভদ্রতা এবং সামাজিক নিয়ম কানুন, যেটাকে আমরা এটিকেট বলছি, এগুলো শিখছে। তারপরে আরো কতগুলো ফ্যাক্টর রয়েছে যেখান থেকে তার সামাজিকীকরণ হয়, সেইটা আমরা দেখব। তারপরে দেখব বুদ্ধি, অর্থাৎ একজন বাচ্চা, তার কাছে আমরা যে কোনো বিষয়ে প্রশ্ন করে যে উত্তর পাই, সে যেভাবে উত্তরটাকে ভাবে এবং উত্তর দেয়, তার নিরিখে আমরা ভাবার চেষ্টা করি, আচ্ছা বাচ্চাটা বেশ চটপটে, তো ওর মাথায় তো বুদ্ধি আছে, তো এটা কিভাবে আমরা নির্ণয় করব। এই যে বুদ্ধির বহুমাত্রিকতা, তার চিন্তা ভাবনা, তার ভাষার ব্যবহার, এগুলো তার বিকাশের মধ্যে পড়ছে, সেটা আমরা পড়ব। আর একটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য। এটা কিন্তু আমাদের সমাজের একটা জাজ্জল্যমান সমস্যা। একটা ছেলে এবং একটা মেয়েকে বড় করে তোলার মধ্যে ব্যবধান কিন্তু থাকে, কোথাও খুব স্থূল সেই ব্যবধান, আর কোথাও সূক্ষ্মাতি সূক্ষ্ম চোখে পড়ে না। তো এই লিঙ্গ বৈষম্য কিন্তু একদম মানুষ হয়ে ওঠার পথে খুব একটা অনুকূল ব্যাপার নয়, এটা প্রতিকূল। এটা কিভাবে আমরা দূর করব ছেলে মেয়েদের মন থেকে, যাদের তাদের মন তারা ছোটবেলার থেকেই, অর্থাৎ একটা সমমানসিকতা, একটা সাম্যের ভাবনা নিয়ে বড় হয় এবং পারস্পরিক শ্রদ্ধার বোধ তৈরি হয়, সেইটা এখান থেকে আমাদের দেখতে হবে। লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত যে পদ্ধতিগুলো একজন শিক্ষক হিসেবে তোমার ব্যবহার করা দরকার, সেগুলো আমরা এখানে আলোচনা করব। নেক্সট কতগুলো তত্ত্ব, এগুলো আমাদের জানাটা ভীষণ দরকার, খুব গুরুত্বপূর্ণ। তত্ত্ব এবং মূল্যায়ন, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তত্ত্বের মধ্যে কার কার তত্ত্ব রয়েছে দেখো, পিয়াজের তত্ত্ব রয়েছে, কোহলবার্গের তত্ত্ব রয়েছে, ভাইগোটস্কির তত্ত্ব রয়েছে। এই তত্ত্বগুলো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। নেক্সট রয়েছে শিশু কেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষা। দেখো, একটা সময় ছিল যখন ভাবা হতো গাধা পিটিয়ে ঘোড়া করা যায়, কিন্তু গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, এবং কেউই কারোর থেকে ভালো বা খারাপ এই তুল্যমূল্য বিচারেই আমরা যাব না। কিন্তু যে যেমন প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মানব শিশু কিছু বিশেষত্ব নিয়ে জন্মায়, তার সেই বিশেষত্বকে চিহ্নিত করতে হবে, এটাই শিক্ষকের কাজ। অর্থাৎ আমাকে শিশু কেন্দ্রিক ভাবনা চিন্তা করতে হবে। আমি গদ্ধরা কি পড়িয়ে গেলাম ক্লাসে গিয়ে, সবাই কেন সেটা গ্রহণ করতে পারছে না এবং একই রকম ভাবে কেন তার প্রত্যুত্তর দিতে পারছে না, সেই ফলাফল আমি মূল্যায়নে পাচ্ছি না, সেটা ভাবার আগে আমাকে ভাবতে হবে যে প্রত্যেকটা শিশুর প্রয়োজন আলাদা, প্রত্যেকটা শিশুর বৈশিষ্ট্য আলাদা, তাই তাদের ফোকাস করতে হবে। দেখো, এটা ঠিক, আজকে যে আমি পড়াচ্ছি, আমি একজন দাঁড়িয়ে পড়াচ্ছি, তোমরা সবাই দেখছো, কিন্তু এখানে ফোকাসটা আমার উপর নয়, আসলে ফোকাসটা কিন্তু তোমাদের উপর। তোমাদের কি চাহিদা, কোনখানে তোমরা বুঝতে পারো না, কোথায় তোমাদের ভুল হয় পেডাগজি পড়তে গিয়ে, এবং কোথায় তোমাদের সমস্যা হয়, এই জায়গাগুলো কিন্তু নিরন্তর আমাদের ভাবায়। তার মানে পড়ানোর কেন্দ্রে কে রয়েছে? কেন্দ্রে রয়েছে শিক্ষার্থী, আর তোমরা শিশুদের পড়াতে যাচ্ছ, সেই জন্য অবশ্যই তোমার চিন্তা ভাবনার কেন্দ্রে কি থাকবে? শিশু কেন্দ্রিক প্রগতিশীল শিক্ষা। কারণ বুঝতেই পারছো বর্তমানে যে শিক্ষণ পদ্ধতি, তাতে কি আছে না, শিশু মনস্তত্ত্ব রয়েছে তার কেন্দ্রে, মনস্তাত্ত্বিক পদ্ধতিতে তাদের পড়ানো প্রয়োজন। এবার আমি যেটা বললাম যে শিশু কেন্দ্রিক শিক্ষার কথা আমরা যখনই ভাববো, তখনই আমাদের তাদের ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত পার্থক্য, এইগুলো বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। কাজেই এটাও একটা টপিক। এইবার আমি বললাম যে শিক্ষার ধারণা কিন্তু অনেক বড়, একটা স্কুল নির্ভর শিক্ষা, আর একটা হচ্ছে ধারাবাহিক সার্বিক যে তার মূল্যায়ন। স্কুল নির্ভর শিক্ষায় সে যেখানে শিখছে, তাকে ক্রমাগত মূল্যায়নের মধ্যে দিয়ে যেতে হয়। মূল্যায়ন অর্থাৎ আমি মূল্যায়ন কিভাবে করব, একটা বাচ্চা সে কি শিখলো, পড়াশোনা করে শিখছে কিনা, তার দুভাবে মূল্যায়ন করা হয়। একটা হচ্ছে ধারাবাহিক, সারা বছর ধরে, এবং এটার উদ্দেশ্য কি, সে যাতে যেখানে সে পিছিয়ে
পিছিয়ে রয়েছে সেই জায়গাটাকে ঠিক করে দেওয়া, তাকে আরো ভালোভাবে প্রিপেয়ার হতে সাহায্য করা বা তাকে শিখতে সাহায্য করা। আর একটা হচ্ছে সার্বিক মূল্যায়ন। তো এই যে মূল্যায়নের বিভিন্ন প্রকারভেদ, সেটা আমরা এখানে জানবো যে আমি কিভাবে তাদের মূল্যায়ন করব, সঠিক প্রশ্ন পদ্ধতি কি হবে এবং মূল্যায়নের ধারণা এই সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে এই গেল আমাদের শিশুর বিকাশ থেকে 15টি প্রশ্ন। এরপরে আমাদের রয়েছে ব্যাপক শিক্ষার ধারণা, এখান থেকে 5 নম্বর বরাদ্দ। এবং এইখানে আমরা কি শিখব না, যে বাচ্চারা বিশেষ প্রয়োজন সম্পন্ন, এই বিশেষ প্রয়োজন সম্পন্ন বাচ্চারা কত রকম হতে পারে। প্রথমত বঞ্চিত, যারা সামাজিকভাবে বঞ্চিত, পিছিয়ে রয়েছে এই শিশুরা। দ্বিতীয়ত যাদের প্রতিবন্ধকতা আছে, এটা তো সামাজিকভাবে বঞ্চিত বা পিছিয়ে পড়া সমাজ থেকে যারা এসছে। আর এটা হচ্ছে প্রতিবন্ধকতা, যার কোথাও কিছু অসুবিধা আছে, ধরো কানে ভালো শুনতে পায় না, অস্পষ্ট দেখতে পায়, অথবা অন্য কোথাও কোনো অসুবিধা আছে, তারা হচ্ছে প্রতিবন্ধকতা সহ শিশু। আর এক ধরনের বাচ্চারা, অর্থাৎ যে ক্লাসরুমে তুমি যাচ্ছ সেখানে অনেক বাচ্চা থাকবে এবং এই শিশুরা প্রত্যেকের থেকে আলাদা নানান রকম ভাবে। কেউ পিছিয়ে পড়া সমাজ থেকে এসছে, কেউ বঞ্চিত শ্রেণীর থেকে এসছে, কেউ প্রতিবন্ধকতা নিয়ে এসছে, আবার কেউ আছে তারা কিন্তু প্রতিভা সম্পন্ন, অর্থাৎ ট্যালেন্টেড। তো এই সৃজনশীল এবং প্রতিভাবান যে শিক্ষার্থীরা রয়েছে তাদের দিকেও কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তার কাজ হচ্ছে বিভিন্ন রকম ভিন্নতা সত্ত্বেও শিশুদের একদম সঠিক পথ প্রদর্শন করা এবং তাদেরকে তাদের সর্বোচ্চ বিকাশ যেভাবে হয় সেই জায়গায় পৌঁছে দেওয়া। আমি কি বললাম? সর্বোচ্চ বিকাশ তার মতন করে। সবাই কিন্তু সমমানের হবে না, সবাই কিন্তু ডাক্তার, সবাই কিন্তু ইঞ্জিনিয়ার এরকম হবে না। কেউ হয়তো ব্যবসায়ীও হবে, কেউ আর্টিস্ট হবে। তো এই ভিন্নতাকে চেনা এবং তার ভেতরে যে সক্ষমতা, যে পোটেনশিয়াল আছে, সেটাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া, এইটাই হচ্ছে শিক্ষকের কাজ। কেমন? তাহলে এটাই আমরা এখান থেকে বুঝবো। বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুরা, তাদের জন্য উপযুক্ত শিক্ষাদান পদ্ধতি কি সেটা আমাদের জানতে হবে। প্রতিবন্ধকতা সহ শিশুরা যেভাবে রয়েছে, তাদের শ্রেণীকক্ষে কিভাবে বিশেষ কৌশল গ্রহণ করলে তাদের জন্য অনুকূল হবে, তাদের পক্ষে সুবিধাজনক হবে, এইটা আমাকে জানতে হবে। এবং এই প্রতিভাবান ও সৃজনশীল যে ছাত্ররা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকে আমি বিকাশে, তাদের মেধা অনুযায়ী, তাদের মেধার বিকাশে আমি কি শিক্ষণ প্রণালী গ্রহণ করতে পারি। তো এই সবগুলোই ভাবনা চিন্তা করতে হবে এবং ব্যাপক শিক্ষার ধারণার মধ্যে এটা ইনক্লুডেড। ঠিক আছে, এইবার দেখো তৃতীয় পর্বে আমাদের কি জানতে হবে না, শিখন এবং শিক্ষণের বিজ্ঞান সম্পর্কে, অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে আমাকে এগোতে হবে, যাতে তাদের কাছে আমার শেখানোটা তাদের কাছে আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে। তারা সব থেকে বেশি যেভাবে আকৃষ্ট হতে পারে আমার পড়ানোর প্রতি, তারা সর্বোচ্চ যেভাবে গ্রহণ করতে পারে শিক্ষাটাকে, সেই ব্যবস্থা আমরা কিভাবে করব তার একটা বিজ্ঞান আছে। সেখান থেকে 10 নম্বর আছে, 10টি প্রশ্ন আসবে এবং এর মধ্যে কি রয়েছে না, প্রথমেই শিক্ষার্থীর মনস্তত্ত্ব, অর্থাৎ যে শিশুদের নিয়ে আমরা কাজ করছি ওরা কিভাবে চিন্তা করে, ওরা কিভাবে শেখে, এইটা আমাদের শিক্ষণীয় বিষয়। এটা আমাদের শিক্ষণীয় বিষয় যে একটি শিশু কিভাবে শেখে। দ্বিতীয়ত এটাও ভাবতে হবে যে কেন ওরা পিছিয়ে পড়ছে, কেন কোনো ক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে, এইটাও বুঝতে হবে। এটা অবশ্যই শিশু মনস্তত্ত্বের মধ্যেই পড়ছে যে কেন তারা ব্যর্থ হচ্ছে। শুধু বকলে, শুধু শাসন করলেই হয় না, তাদেরকে বুঝতে হয়। দ্বিতীয়ত এবার আমাকে কিছু শিক্ষণ পদ্ধতি গ্রহণ করতে হবে। সেইটা কি হতে পারে? আমাকে কিছু মৌলিক চিন্তা ভাবনা করতে হবে, আমাকে একটা শিশুর যে সমস্যা সেইগুলোকে খুঁজে বার করতে হবে। এই ক্ষেত্রে আমার কাজ কি না, বৈজ্ঞানিক তদন্তকারীর মতো, হ্যাঁ, বৈজ্ঞানিক তদন্তকারীর মতো, যে আমি কি করে খুঁজে, ধরো একটা বাচ্চা রোজ দেরি করে আসে, অথবা একটা বাচ্চা মিথ্যে কথা বলে, আমি শাসন করি সদা সত্য কথা বলিবে, বললেই কিন্তু সে সদা সত্য কথা বলবে না।
কেন সে মিথ্যে কথা বলছে এইটা আমাকে খুঁজে বার করতে হবে। কেন সে দেরি করে আসছে, তার সেই জায়গাটা, সেই গোড়াটা যদি আমি সমাধান করি, তাহলেই কিন্তু তার আচরণে আমি পরিবর্তন দেখতে পাবো। কাজে এটা, এবং ত্রুটিগুলোকে শিক্ষার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা, এটা আমি সব সময় বলি। জানো তো, যখন ছাত্রছাত্রীরা ক্লাসে আসে, আমাদের অনলাইন ক্লাসে আসে, আমি কমেন্ট সেকশনে দেখতে পাই ভুল হলেই তারা বড় করে জিভ কাটে আর বলে, এ মা ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। আর অনেক সময় ভুল হবে, ভুল হয়ে যেতে পারে, এই ভয়ে তারা উত্তরও দেয় না। কিন্তু আমি সব সময় বলি, তোমার ভুলটাই হচ্ছে সেই সোপান যার উপরে পা দিয়ে তুমি ঠিকটা শিখবে। তো সবসময় মনে রাখতে হবে যে তার ত্রুটিগুলোকে খুঁজে বের করা প্রথম কাজ, এবং এই ত্রুটিগুলোকে ধীরে ধীরে সংশোধন করতে হবে, সরিয়ে দিতে হবে, রিমুভ করতে হবে। তাহলেই কিন্তু তার শেখাটা একদম সঠিকভাবে হবে। তাহলে এটা হলো শিক্ষণ পদ্ধতি। এবার আমাদের জানতে হবে আবেগ ও প্রেরণা সম্পর্কে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন জিনিসটা একটা শিশুকে, একটা মানুষকে অনুপ্রাণিত করে, ভেতর থেকে ঠেলে দেয় কোনো কিছু অ্যাচিভ করার দিকে। এইটা হচ্ছে প্রেরণা। সবার সামনেই কিছু একটা লক্ষ্য থাকে, এবং এই লক্ষ্যটা কিভাবে নির্ধারিত হয় আর কখন মানুষ সেই লক্ষ্যকে অর্জন করার জন্য একেবারে প্রাণপণ করে, এইটা হচ্ছে তার প্রেরণা। কাজেই তার আবেগ এবং প্রেরণাকে বুঝতে হবে। শিক্ষণের সাথে এই প্রেরণার কি সম্পর্ক, সেটা একজন শিক্ষককে খুব ভালোভাবে জানতে হবে, এবং শিক্ষণের পরিবেশগত ও ব্যক্তিগত দিকটাও বুঝতে হবে। এটার সাথে প্রেরণা রিলেটেড, অর্থাৎ সে কিরকম পরিবেশ থেকে আসছে। একটা পরিবার থেকে আসছে, ধরো যাদের বাড়িতে সবাই শিক্ষক, তো সেই শিশুটাকে আমরা দেখবো যে তার কোন দিকে আগ্রহ, হয়তো তার পড়ানোর দিকে, হয়তো তার উচ্চশিক্ষার দিকে আগ্রহ, তার জানার আগ্রহ। তাকে সেই দিকে যদি আমি তার লক্ষ্য স্থির করে দিতে পারি, তাহলে তার পক্ষে সেইটা গোলটা অ্যাচিভ করার জন্য একটা তাড়না থাকবে। নেক্সট, ব্যক্তিগত দিক, অর্থাৎ তার ব্যক্তিগত কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে। আমি বললাম যে প্রত্যেকটা শিশুই কিছু স্পেশাল ক্যারেক্টার নিয়ে, কিছু বৈশিষ্ট্য, কিছু তার পারদর্শিতা, কিছু তার প্রতিভার জায়গা নিয়ে জন্মায়। সেই জায়গাতে চিহ্নিত করতে হবে। সেই জায়গাটাকে চিহ্নিত করতে পারলে তাহলেও কিন্তু তাকে মোটিভেট করা সহজ হবে। আর প্রেরণাকে আমরা এক কথায় বলতে পারি মোটিভেশন। কিভাবে তাকে মোটিভেট করা যাবে, সেই জন্য কিন্তু এই তার পরিবেশ এবং তাকে ব্যক্তিগতভাবে জানাটা খুব জরুরি। কেমন? এবার দেখো একটা জিনিস, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেটা একটা সিলেবাস। এই সিলেবাসটা পড়ে আসলে আমরা কি করব, কি শিখবো, এটা আমরা কিভাবে তৈরি করব, সেই প্রসঙ্গে বলি। পেডাগজি প্রস্তুতির আমি মূল 3টে স্তম্ভকে চিহ্নিত করি। প্রথমত, ধারণাকে স্পষ্ট করা। এই যে কনসেপ্ট গুলো আছে পেডাগজির মধ্যে, যে কনসেপ্ট গুলো আমাদেরকে জানতে হবে, এই কনসেপ্ট গুলো একদম পরিষ্কার করে ফেলা, একদম যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। তার কারণ কি বলতো, কনসেপ্ট ক্লিয়ার যদি না হয়, তাহলে পরীক্ষার সময় কিন্তু প্রশ্নের উত্তর দিতে আমাদের অসুবিধায় পড়তে হবে, একটা দ্বিধা তৈরি হবে। তার কারণ কি বলতো, তুমি যে পড়ে গেলেই কোয়েশ্চেন কমন পাবে, তুমি যে মুখস্থ যে প্রশ্নগুলো, তুমি ধরো 200টা প্রশ্ন মুখস্থ করে গেছো, কিন্তু পেডাগজি এমন একটা সাবজেক্ট যেখানে বোঝার উপরে প্রশ্ন হয়। কাজেই প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, তুমি যদি কমন না পাও, তখন তো সেই মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হবে না। সেই জন্য তোমাকে সাইকোলজির বিভিন্ন তত্ত্ব এবং তাত্ত্বিকদের মূল যে বক্তব্য, সেগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, খুব গভীরভাবে বুঝতে হবে। কেমন? তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা যেটা করবো, একটা ধারণা, সুস্পষ্ট ধারণা তৈরি করব। নেক্সট, এর বাস্তব প্রয়োগ কিভাবে হয় সেইটা সম্পর্কে জানবো। অর্থাৎ ধারণা আমরা তো তাত্ত্বিক স্তরে রেখে দেওয়ার জন্য শিখছি না, এটা আমরা শিখছি বাস্তবে প্রয়োগ করার জন্য। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, যেখানে আমরা একজন শিক্ষক হিসেবে দেখবো যে ক্লাসরুমে কি কি সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলো আমি যা শিখে এসেছি তার ভিত্তিতে কিভাবে সমাধান করব। এবং এইরকম প্রশ্ন তোমার তত্ত্বগুলোকে মাথায় রেখে সমস্যার সমাধান কিভাবে করবে, সেই বিষয়েও প্রশ্ন আসে। কাজেই এই যে বাস্তব প্রয়োগ, এইটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি করতে হবে এবং ভাবতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের, মানে আমরা যারা পড়াশুনো করছি, শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে যাব, অর্থাৎ পরীক্ষা দিতে বসে
আমাকে বুঝতে হবে যে কোন প্রশ্নের সঠিক উত্তর কি। কারণ বলতো কি? তার কারণ হচ্ছে কোয়েশ্চেন অনেক সময় এমন দেয় যে চারটে অপশনই খুব কাছাকাছি, কোনোটাকেই তুমি ভুল বলতে পারছো না। তাহলে সেক্ষেত্রে তুমি উত্তরটা কি করে করবে? একটা কথা আছে জানো তো, নেতি নেতি, অর্থাৎ নেগেটিভ। আমি সবসময় বলি সব থেকে যুক্তিযুক্ত যে প্রশ্নটার উত্তর, প্রশ্নটা যে অপশনটা আর কি, যে উত্তরটা সব থেকে যুক্তিযুক্ত সেইটা তোমাকে খুঁজে বার করতে হবে। তার জন্য কি পদ্ধতি? প্রত্যেকটা বিকল্পকে প্রশ্নের নিরিখে বাদ দিতে দিতে যেতে হবে। এটাকেই আমি না না অর্থাৎ নেতি নেতি পদ্ধতি বলছি। তাহলে এই সমাধান খোঁজার সময় যে তিনটে উত্তর একেবারে ভুল বা নেতিবাচক, সেগুলো তোমাকে রিমুভ করতে হবে খুব তাড়াতাড়ি, এবং আসল যে সত্যকার উত্তরটা, যেটা একদম সব থেকে লাগসই, সেই উত্তরটাকে খুঁজে নিতে চেষ্টা করতে হবে। কি রকম? চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। হ্যাঁ, দেখো এই প্রশ্নটা যদি আসে, একটা প্রশ্ন রাখছি তোমাদের সামনে। শিশুর সামাজিকীকরণে প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোন? অপশন এ তে রয়েছে বিদ্যালয় ও শিক্ষক, অপশন বি তে রয়েছে গণমাধ্যম ও ইন্টারনেট, অপশন সি তে রয়েছে পরিবার ও পিতামাতা, অপশন ডি তে রয়েছে সহপাঠী ও বন্ধু মহল। দেখো বিদ্যালয় এবং শিক্ষক, হ্যাঁ অবশ্যই। তুমি কি বাদ দিতে পারো? শিশুর সামাজিকীকরণে বিদ্যালয় এবং শিক্ষকের কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। এই জন্যই তো শিশুরা বিদ্যালয়ে এসছে, সেখানে এসে এসে অনেকের সাথে মেলামেশা করে, সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে শেখে, পারস্পরিক শ্রদ্ধা বোধ তৈরি হয়। তো শিশুর প্রথম সমাজ তো এটাই। এবং শিক্ষক যিনি তাকে ঠিক ভুল ইত্যাদি শেখাচ্ছেন, তাকে জীবনের নানান শিক্ষায় শিক্ষিত করে তুলতে যিনি বদ্ধপরিকর, কাজেই তাকে আমরা বাদ দিতে পারি না। নেক্সট হচ্ছে গণমাধ্যম ও ইন্টারনেট। তুমি কি শিশুর শিক্ষায় গণমাধ্যম আর ইন্টারনেটকে বাদ দিতে পারবে? যেখানে একটা বাচ্চা যখন সে কথা পর্যন্ত বলতে পারে না, তখন থেকেই তার হাতে মোবাইলটা ধরিয়ে দেওয়া হয়, সেই মোবাইল দেখতে দেখতে সে কান্না ভুলে যায়, সে খাবার খেয়ে নেয়। তাহলে অবশ্যই গণমাধ্যম এবং ইন্টারনেটের একটা ভূমিকা রয়েছে। তৃতীয়ত পরিবার ও পিতামাতা 100 বার, কারণ শিশু তার পরিবারের মধ্যেই তো অনেক মানুষের সঙ্গে মিশতে শেখে, তার বাবা মাকে সে দেখে, আচার আচরণগুলো সে লক্ষ্য করে। এবং ডি সহপাঠী ও বন্ধু মহল। একটা বাচ্চার উপর বন্ধুদের প্রভাব যে পরিমাণ থাকে, আর কারোর প্রভাব বোধহয় সেভাবে থাকে না। সহপাঠী এবং বন্ধুরা তাদের অনেক কিছু শেখায় এবং তারা নিজেরা নিজেরা কিন্তু সেভাবেই ম্যাচিওর হয়ে যায়। কোন অপশনটাকে তুমি বাদ দেবে? তাহলে সবকটাই ঠিক মনে হচ্ছে। তাহলে কি করব? দেখো শিশু সামাজিকীকরণের প্রাথমিক, প্রাথমিক মানে কি? একদম প্রথম, যেটা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, এইটা আমাকে খুঁজতে হবে। তাহলে শিশু তো প্রথমেই জন্মেই তো বিদ্যালয়ে চলে যায় না, তাহলে সে বিদ্যালয় পাচ্ছে না, শিক্ষককে পাচ্ছে না, ফলত তার সহপাঠী নেই, বন্ধু মহল গড়ে ওঠেনি, চলো দুটোই বাদ হয়ে গেল। তৃতীয়ত সে গণমাধ্যম বা ইন্টারনেট দেখলেও সে কিন্তু তার অর্থ গ্রহণ করতে পারছে না, তার জন্য আরো বড় হতে হবে, আর একটু বড় হতে হবে, কেননা এখানে একদম প্রাথমিক বলা হয়েছে, কাজে এটাও বাদ হয়ে গেল। তাহলে অবশ্যই পড়ে রইল সি, পরিবার ও পিতামাতা, কারণ সে জন্ম থেকেই দেখছে তার বাবা মা, কাকা কাকি, ঠাকুমা, দিদিমা, দাদু, ঠাকুরদাদা, এদেরকে, ভাই বোন, যদিও যৌথ পরিবার এখন নেই, ভেঙে গেছে, তৎসত্ত্বেও বলবো একটি শিশু তার আত্মীয় স্বজনদেরকে দেখে এবং তাদের সাথে মিশতে শেখে, তারা তাকে, এবং এইভাবে তার একটা সামাজিক পরিচয় বা একটা সামাজিক মেলামেশার ধারণা কিছুটা হলেও তৈরি হতে থাকে, এবং অবশ্যই বাবা মা সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। তাহলে একদম প্রাথমিক যদি বলে, তাহলে পরিবার ও পিতামাতা, এটা ছাড়া আমাদের আর কোনো অপশন কিন্তু থাকছে না। আবার ধরো আরেকটা প্রশ্ন দেখা যাক, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন যেটা আছে, এটার মূল লক্ষ্য কি এখানে প্রশ্ন করা হয়। এটার প্রয়োগ আমাদেরকে জানতে হবে যে কেন আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটা একটা তাত্ত্বিক কথাও যদি হয়, একটা যদি পরিভাষা হয়, এর অর্থটা কি? এর অর্থটা এখান থেকে খুঁজে নিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা স্কুল তৈরি করা, শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা, সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিশুকে একই শ্রেণীকক্ষে শিক্ষাদান, পিছিয়ে পড়া শিশুদের প্রতি সহানুভূতি দেখিয়ে
তাদের সহজ কাজ দেওয়া। এবার এইগুলো আমাকে ভাবতে হবে সত্যি কি তাই? আমি যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা স্কুল করে দিলাম তাহলে আর অন্তর্ভুক্তি হলো কি? তাহলে বাদ। আচ্ছা, যেমন বিশেষ চাহিদা সম্পন্নদের আলাদা করে দিচ্ছি, সেরকম শুধুমাত্র মেধাবীদেরও যদি আলাদা করে তাহলেও তো হলো না, তাহলেও তো এটা ইনক্লুসিভ হলো না, তাহলে এটাও বাদ হয়ে গেল। আচ্ছা, পিছিয়ে পড়া শিশুদের প্রতি সহানুভূতি, এটা সহানুভূতি দেখানোর ব্যাপারই নয়, তাকে শিক্ষা দেওয়া, কারোর প্রতি সহানুভূতি নয়। প্রত্যেক শিশুর মধ্যে কিছু বিশেষ সক্ষমতা আছে, তাকে একদম সর্বোচ্চ বিকাশে পৌঁছে দেওয়া, তার বিকাশের একদম সেরা জায়গায় পৌঁছে দেওয়া, এটাই তো শিক্ষকের কাজ। এখানে সহানুভূতির কি আছে? অর্থাৎ তাকে তার বিকাশে সাহায্য করা, তার সর্বোচ্চ বিকাশে সাহায্য করা। কাজে এটাও হচ্ছে না, এটা বাদ। এখানে সহানুভূতি করা, দয়া দেখানো, এটার জায়গা এটা নয়, এটার ব্যাপারই নয়। তাহলে পড়ে থাকছে সি। সিতে কি আছে না, সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন সব শিশুকে একই শ্রেণীকক্ষে শিক্ষাদান। অর্থাৎ একটি শ্রেণীকক্ষ যেখানে নানান ধরনের শিশু থাকবে, প্রত্যেককে নিয়ে, প্রত্যেকের কথা ভেবে তোমাকে সেই কৌশল আয়ত্ত করতে হবে, সেই কৌশল প্রয়োগ করতে হবে, যাতে সবার জন্য সেই পাঠদান উপযোগী হয়। তাহলে এরকম ভাবে যখন আমরা উত্তর করব, তখন আমাদের ভাবতে হবে যে কোন উত্তরটা, কোন বিকল্পটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, সব থেকে বেশি প্রযোজ্য, সেইটা আমাদেরকে খুঁজে নিতে হবে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ, যা আমরা পেডাগজি শিখবো। তাতে প্রথমে আমরা তত্ত্বগুলোকে প্রাঞ্জল ভাবে বুঝে নেব, তত্ত্বগুলো সম্পর্কে আমাদের যেন একটা স্বচ্ছ ধারণা থাকে। তারপরে আমরা সেটা শিক্ষাক্ষেত্রে, আমি যখন স্কুলে যাব পড়াতে, কিভাবে তার বাস্তব প্রয়োগ করব সেইটা সম্পর্কে আমাকে জানতে হবে। এবং তৃতীয়ত, আমি পরীক্ষা দিতে যখন যাচ্ছি একজন পরীক্ষার্থী হিসেবে, তখন আমি সঠিক অপশনটাকে কি করে খুঁজে বার করব, এই হলো আমাদের পড়ার মূল কৌশল থাকবে। এবার চলো আমরা দেখে নিই যে আমরা কিভাবে এটা প্ল্যান করছি। আমরা কিভাবে যদি 3টে টপিক 3 মাসের মধ্যে পড়তে পারি, তাহলে একটা টেন্টেটিভ রোড ম্যাপ তো তৈরি করে নিতে হবে, একটা সম্ভাব্য পরিকল্পনা। তো চলো, আমি যেরকম ভাবে ভেবেছি, প্রথম মাসে আমরা শিশু মনস্তত্ত্ব এবং বিকাশের বুনিয়াদটা সম্পর্কে জানবো। আমাদের লক্ষ্য কি থাকবে না, এই যে তত্ত্বগুলোকে একদম স্পষ্টীকরণ করা, যাতে সুস্পষ্টভাবে বুঝতে পারি, কোথাও কোনো অসুবিধা না থাকে। এর জন্য প্রথম সপ্তাহে, একদম সপ্তাহ অনুযায়ী আমরা ভেবে নিচ্ছি। দেখো, প্রথম সপ্তাহে ধরো আমরা বৃদ্ধি, বিকাশ, বংশগতি এবং পরিবেশের প্রভাব সম্পর্কে পড়ে নিলাম, যেটা একটা শিশুর বড় হওয়ার জন্য প্রথম যেটা আসছে, তার বংশগতি, পরিবেশ, প্রভাব, তার বৃদ্ধি এবং বিকাশ কিভাবে হচ্ছে, এটা প্রথম সপ্তাহে আমরা কমপ্লিট করলাম। দ্বিতীয় সপ্তাহে ধরো আমরা তত্ত্বগুলোকে নিয়ে পড়লাম, যে তত্ত্বগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। পিয়াজে, ভাইগোটস্কি, কোহলবার্গের এই তত্ত্বগুলো পড়লাম। এখান থেকে কিন্তু 4-5টা প্রশ্ন ধরে নাও আসবেই, এটা কিন্তু নিশ্চিত 4-5টা প্রশ্ন তুমি পেয়ে যাবে এখান থেকে। কাজে এইটা আমাদের দ্বিতীয় সপ্তাহের কাজ। তৃতীয় সপ্তাহে আমরা প্রগতিশীল শিক্ষা এবং গার্ডনারের বহুমুখী বুদ্ধিমত্তার যে তত্ত্ব, অর্থাৎ শিশুদের যে বুদ্ধিমত্তার তত্ত্ব, সেটা সম্পর্কে পড়বো। চতুর্থ সপ্তাহে ভাষা এবং চিন্তা, তাদের ভাষা, তাদের চিন্তন এবং শিক্ষা, এই যে লিঙ্গ বৈষম্যের বিষয়টা আমি উত্থাপন করেছি, এই বিষয়ে আমরা একটু ডিটেইলে আলোচনা করব। এটা হলো আমাদের 4 নম্বর সপ্তাহ। এবং আমরা শেষটায় কি করব, সেই মাসের শেষে এই যে টপিক গুলো পড়লাম, অন্তত পক্ষে 50 থেকে 100টি এমসিকিউ প্র্যাকটিস করে নেব। অন্তত পক্ষে 50 থেকে 100টি এমসিকিউ করে নেওয়ার পর আমরা দ্বিতীয় মাসে যাচ্ছি, অর্থাৎ এগুলো আমাদের তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় মাসে আমরা যাব অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং শিখন প্রক্রিয়ায়। এখানে আমরা কি দেখব, যে আমরা শ্রেণীকক্ষে, দেখো আমরা কিন্তু সেই তত্ত্ব, তার প্রয়োগ এইভাবেই চলে। দ্বিতীয় মাসে আমরা দেখছি যে বৈচিত্র্য, যে তোমার ক্লাসরুমে নানান ধরনের ছাত্রছাত্রীরা থাকবে, সেটা তুমি কেমন করে সামলাবে, এবং বিশেষ চাহিদা কার কি আছে সেটা তোমাকে বুঝতে হবে।
প্রথম এই যে পঞ্চম সপ্তাহ, সেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা সেইটা সম্পর্কে পড়ব, অর্থাৎ কারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের কোথায় কি অসুবিধা আছে, এই সব শিশুদের সম্পর্কে পড়ব। দ্বিতীয় 6 নম্বর সপ্তাহ অর্থাৎ ষষ্ঠ সপ্তাহে আমরা শিখনের কি কি ধরনের অক্ষমতা হতে পারে, যেমন ধরো ডিসলেক্সিয়া, তাদের মনোযোগের অভাব যেটা এডিএইচডি, এই যে সমস্যাগুলো রয়েছে এইগুলো সম্পর্কে জানবো, এবং প্রতিভাবান শিশু তাদেরকে কি করে চিনবো সেইটা সম্পর্কে ধারণা তৈরি করব। সপ্তম সপ্তাহে শিখন পদ্ধতির সম্পর্কে স্কিনার, পাভলভ, থর্নডাইকের যে তত্ত্বগুলো রয়েছে, এই বেসিক তত্ত্বগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে এবং বাস্তব প্রয়োগ আসে। তো সেই তত্ত্বগুলো সম্পর্কে আমরা গভীরভাবে একটু পড়াশুনো করব। অষ্টম সপ্তাহ অর্থাৎ মাস শেষ হয়ে গেল, এই সময় এই যে প্রেষণা, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, প্রেষণা, শিখন এবং ম্যাসলোর যে পিরামিড রয়েছে, চাহিদার পিরামিড, সেই তত্ত্ব ভালোভাবে বুঝে নেব। এবং আবারও আমাদের মিনি মক টেস্ট একটা দরকার, মাসের শেষে আমরা মূল চ্যাপ্টার গুলো থেকে একটা মিনি মক টেস্টের আয়োজন করব। হ্যাঁ, আচ্ছা, গেল দ্বিতীয় মাস। এবার তৃতীয় মাসে আমরা একদম বিষয় ভিত্তিক পেডাগজিতে চলে যাব। এখানে আমরা শিক্ষণ সামগ্রী, যেমন বিভিন্ন টিচিং মেটেরিয়াল গুলো আছে, এগুলো সম্পর্কে পড়বো। সংশোধনমূলক শিক্ষণ অর্থাৎ রেমিডিয়াল টিচিং সম্পর্কে পড়বো 9 থেকে 10 সপ্তাহে। আচ্ছা, 11তম সপ্তাহে আমরা অ্যাসেসমেন্ট, যেটা ধরো ধারাবাহিক মূল্যায়ন, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কত প্রকারের হয় সেইগুলো পড়বো। এবং 12তম সপ্তাহে আমরা শিখন কৌশল সম্পর্কে আলোচনা করব, যেমন ব্লুমের ট্যাক্সোনমি, আরোহী অবরোহী পদ্ধতি, এই যে গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো রয়েছে এগুলো আমরা খুব ভালোভাবে বুঝে নেব। এইবার আমাদের 3 মাসের মধ্যে কিন্তু দেখো আমাদের সিলেবাস পুরো শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট একদম, খুব ভালো করে বোঝা, পড়া এবং জানা। এইবার আমাদের কি করতে হবে? এইবার অবশ্যই প্র্যাকটিস। চতুর্থ মাস অর্থাৎ ডিসেম্বর পড়ে যাচ্ছে, সেই সময় আমরা রিভিশন, প্র্যাকটিস, এবং শুধু তাই নয়, একমাত্র আমাদের রাজ্যের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে সেইগুলো নয়, অন্যান্য রাজ্যের এবং সিটেটের যে সমস্ত কোয়েশ্চেন আগের বছরে এসছে সেই 10 বছরের প্রশ্ন উত্তর সলভ করব। কেমন? আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখবে যে এটা কিন্তু সিটেট লেভেলের হয়, অনেক সময় ওরকম প্রশ্ন আসতে পারে, কাজেই তোমরা প্র্যাকটিস করবে এবং ঘড়ি ধরে টাইম ম্যানেজমেন্ট, এই সময় আমরা টাইম ম্যানেজমেন্টের উপর আলোকপাত করব, আমরা সেই বিষয়ে গুরুত্ব দেব এবং সেই অনুযায়ী কিন্তু আমরা একদম নির্দিষ্ট সময়ে ঘড়ি ধরে সময়ের মধ্যে কিভাবে একটা পেপার সলভ করে ফেলা যায় সেটা প্র্যাকটিস করতে থাকবো। কেমন? তো এই হলো আমাদের রোড ম্যাপ। আমরা মোটামুটি সম্ভাব্য কিভাবে পড়াশুনো করব তাই নিয়ে আলোচনা করলাম। এবার দেখো, ছাত্রছাত্রীরা যেহেতু কেন্দ্রে অবশ্যই আমাদেরও মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু তোমরা, কাজেই তোমাদের সুবিধা অসুবিধা অনুযায়ী এর পরিবর্তন হতেই পারে। এমন নয় যে একদম এর বাইরে কিচ্ছু বেরোবো না, এমনটা নয়। তোমাদের যদি একদিনের জায়গায় 2 দিন লাগে কোনো টপিক বুঝতে, অবশ্যই সেটা আমরা চেষ্টা করব এবং করব। কারণ তোমাদের বোঝা, তোমাদের জানা, তোমাদের শেখাটাই আমাদের লক্ষ্য। কেমন? তো সেই উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের কিন্তু এই যে গুরুকুল কমপ্লিট যে ব্যাচ, এটা কিন্তু লাইভ হয়ে গেছে, তোমরা কিন্তু অ্যাপে গিয়ে দেখে নাও। আমাদের ক্লাস শুরু হতে চলছে, একদম লেকচার স্টার্ট হয়ে যাবে 3rd আগস্ট থেকে, এবং এটা ডিসেম্বর পর্যন্ত, 15th ডিসেম্বর পর্যন্ত ডিউরেশন আছে। আর এখন এটা অফারেও পাওয়া যাচ্ছে, 2999 টাকা যেটা দাম ছিল সেটা কিন্তু এখন 1099 এ পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা ভাবছো টেটটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, টিচিংটা তোমাদের লক্ষ্য, তারা কিন্তু অবশ্যই সিরিয়াসলি ভাবো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো এই আজকে আমাদের মূল বক্তব্য ছিল। আমি তোমাদেরকে বলবো, একদম শেষের আশায় বসে থেকো না। সবসময় কিন্তু ওস্তাদের মার শেষ রাতে হয় না, তার জন্য ওস্তাদকে আগের থাকতে কিন্তু প্র্যাকটিস করতে হয়, শিখতে হয়। কাজেই পড়াশুনো স্টার্ট করে দাও। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পড়ো এবং নিজেদের লক্ষ্য অর্জন করো। থ্যাংক ইউ।